আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি খাদিজা গুলজোহরা। আজকের ক্লাসে আমরা অধ্যায় 7 থেকে সৃজনশীল সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যাটি এমন যে কোব্বাত কোম্পানি লিমিটেডের তথ্যগুলো নিম্নরূপ। কোম্পানির মোট মূলধন 500 কোটি টাকা, 10% ঋণ মূলধন 200 কোটি টাকা, 8% অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি, সাধারণ শেয়ার মূলধন 200 কোটি। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের শেয়ার বাজার মূল্য যথাক্রমে 255 টাকা এবং 110 টাকা। এছাড়া কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে, যা অতীতে কোম্পানি প্রদত্ত লভ্যাংশ 4% বৃদ্ধি পেয়েছে। কর হার 40%। প্রশ্নগুলো হচ্ছে, কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? ঋণ মূলধন ব্যয় কি ব্যাখ্যা করো? কোব্বাত কোম্পানি লিমিটেডের মোট মূলধনের প্রতিটি উৎসের অনুপাত নির্ণয় করো। কোব্বাত কোম্পানি লিমিটেডের গড় মূলধন ব্যয় নির্ণয় করো। আমরা এই সৃজনশীলগুলোর সমাধানগুলো আলোচনা করি। অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। আমাদের প্রশ্ন ছিল কারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। দ্বিতীয় প্রশ্ন ছিল ঋণ মূলধন ব্যয় বলতে কি বুঝো? ঋণ মূলধন ব্যয় বলতে ঋণ সংগ্রহ বাবদ কোম্পানিকে সুদ প্রদান বাবদ যে ব্যয় করতে হয় তাকে বোঝায়। সাধারণত বাহ্যিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে হলে ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, আর এজন্য কোম্পানিকে তার পাওনাদারের ঋণ প্রদানের বিপরীতে চাহিদার চেয়ে একটু বেশি হারে আয় অর্জন বা কমপক্ষে ঋণের সুদ যতটুকু ততটুকু হারে আয় অর্জন নিশ্চিত করতে হয়। তাই ঋণের সুদের হারই ঋণ মূলধন ব্যয় হিসেবে বিবেচিত হয়। গ নং প্রশ্নে বলা হয়েছিল কোম্পানির মূলধনের প্রতিটি উৎসের অনুপাত নির্ণয় করো। মূলধন উৎসের অনুপাত হচ্ছে ভার। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি কিভাবে ভার নির্ণয় করতে হয়, ঠিক সেই পদ্ধতিতে আমরা গ নং প্রশ্নের উত্তরে ভার নির্ণয় করব। এখানে প্রশ্নে দেয়া ছিল কোম্পানির মোট মূলধন 500 কোটি টাকা। তো প্রতিটি উৎসের ভার নির্ণয়ের জন্য আমরা কি করব? মোট মূলধনের যে পরিমাণ 500 কোটি তা দিয়ে প্রতিটি মূলধন উৎসের সংখ্যাকে ভাগ করব। যেমন আমাদের প্রশ্নে আছে ঋণ মূলধন 200 কোটি টাকা। এখন এই ঋণ মূলধন 200 কোটি টাকাকে আমরা মোট মূলধন 500 কোটি টাকা দিয়ে ভাগ করব। 200 কোটি ভাগ 500 কোটি সমান 0.4। একইভাবে অগ্রাধিকার শেয়ারের ভার হবে WP = 100 কোটি ভাগ 500 কোটি সমান 0.2 এবং সাধারণ শেয়ারের ভার WE সমান 200 কোটি ভাগ 500 কোটি সমান 0.4। আমাদের প্রয়োগমূলক প্রশ্ন গ নং প্রশ্নের উত্তর এভাবে হয়ে গেল। এখন আমরা ঘ নং প্রশ্নে যাচ্ছি। কোব্বাত কোম্পানি লিমিটেডের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কোম্পানির সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় নির্ণয় করে নিতে হবে। আমরা গ নং প্রশ্নে অনুপাতগুলো বের করে নিয়েছিলাম। সেই ভারের সাহায্যে এখন আমরা সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় নির্ণয় করে সহজেই গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারব। প্রথমে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করছি। সাধারণ শেয়ারে বছর শেষে প্রদেয় লভ্যাংশের পরিমাণ আমাদের প্রশ্নে দেয়া আছে 13 টাকা এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য 255 টাকা। আমরা আরেকবার প্রশ্নে ফিরে যাই। উদ্দীপকে লেখা আছে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255 এবং 110 টাকা। এখানে যখন যথাক্রমে লেখা থাকে তখন আমরা প্রথম প্রশ্ন সংখ্যাটি আর প্রথম সাধারণ শেয়ার লেখা আছে। সাধারণ শেয়ারের মূল্য হচ্ছে 255। সাধারণ শেয়ারের পরে লেখা আছে অগ্রাধিকার শেয়ার মূল্য, তাই পরের সংখ্যাটা মানে 110 এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূল্য। অনেকের এই মূল্যটা বুঝতে সমস্যা হয়ে যায়, সে কারণে এটা আরেকবার বলে দিলাম। লভ্যাংশে বৃদ্ধির হার দেয়া আছে 4%, যা 0.04। 4কে 100 দিয়ে ভাগ করে আমরা 0.04 পেয়েছি। এখন আমরা সূত্র অনুযায়ী সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করছি। KE = D0 × 1 + G / P0 + G × 100।
এই সূত্রে আমরা জায়গায় মানগুলো বসিয়ে নিচ্ছি। 13 গুণ 1 যোগ 0.04 ভাগ 255 যোগ 0.04। আমরা ভাগের উপরের অংশটা আগে করব। 13-র সাথে 1.04 গুণ করে আমরা ভাগফল লিখব 13.52, তাকে ভাগ করব 255 দিয়ে, যোগ 0.04 বসে থাকবে গুণ 100। 13.52কে 255 দিয়ে ভাগ করে আমরা পরের লাইনে পাচ্ছি 0.0530, তার সাথে 0.04 যোগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তারপরের লাইনে আমরা যোগ করে যোগফল লিখছি 0.0930, তাকে 100 দিয়ে গুণ করে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় পাচ্ছি 9.30%। প্রশ্নে আমাদের দেয়া ছিল 8% অগ্রাধিকার শেয়ার। এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ বা লভ্যাংশের হার আমাদের ধরতে হবে ডিপি সমান 8%। অগ্রাধিকার শেয়ারের বিক্রয় মূল্য 110 টাকা। যেহেতু আর কোনো খরচ নেই, তাই এটাকে আমরা নেট বিক্রয় মূল্য হিসেবে এনএসভি 110 টাকা লিখে নেব। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় ডিপি ডিভাইডেড বাই এনএসভি গুণ 100। এখানে 8কে 110 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 0.0727, তাকে 100 দিয়ে গুণ করলে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আসবে 7.27%। তারপর আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের জন্য ঋণের সুদের হার 10% ঋণ লেখা আছে, সুতরাং ঋণের সুদের হার KI সমান 10%। কর্পোরেট কর হার TC 40%, 40কে 100 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 0.40। ঋণ মূলধন ব্যয় KDর সূত্রে বসিয়ে পাচ্ছি KI ইন্টু 1 মাইনাস TC, 10 গুণন 1 মাইনাস 0.40, 10কে 0.60 দিয়ে গুণ করে আমরা ঋণ মূলধন ব্যয় পেয়ে যাচ্ছি 6%। আমরা সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় পেয়ে গিয়েছি। এখন আমরা গ নং প্রশ্ন থেকে ভারগুলোর সাহায্যে কোব্বাত কোম্পানি লিমিটেডের গড় মূলধন ব্যয় নির্ণয় করব। গড় মূলধন ব্যয়ের সূত্রটি হচ্ছে WACC সমান KD ইন্টু WD প্লাস KP ইন্টু WP প্লাস KE ইন্টু WE। সূত্রে সবগুলো মান বসিয়ে আমরা পেয়েছি 7.57%। কোব্বাত কোম্পানি লিমিটেডের গড় মূলধন ব্যয় 7.57%। আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছো। আমরা পরের সৃজনশীলে যাচ্ছি। মিস্টার আলম চৌধুরী রূপালী টেক্সটাইলের আর্থিক ব্যবস্থাপক। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 100 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 50 কোটি টাকা। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 15%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 150 ও 100 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 12 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার 40%। মিস্টার আলমের বন্ধু মিস্টার রাসেল তাকে গড় মূলধন ব্যয় হ্রাস করার জন্য ঋণ মূলধন ব্যবহারের পরামর্শ দিলেন। বন্ধুর পরামর্শ অনুযায়ী মিস্টার আলম 50 কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করলেন, যার সুদের হার 13%। ক নং প্রশ্নে বলা হয়েছে ডিবেঞ্চার কি। আমরা সরাসরি উত্তরে চলে যাই। ডিবেঞ্চার হলো এক প্রকার ঋণের দলিল, যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদানের বিনিময়ে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে সেই টাকা পরিশোধ করার অঙ্গীকার করে ঋণ গ্রহণ করে। দ্বিতীয় প্রশ্ন খ নং অনুধাবনমূলক প্রশ্ন বলা হয়েছে অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝায়। যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি এবং মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে তাদেরকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পেতে থাকে। কোম্পানিতে লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায় এবং তারা এক্ষেত্রে অগ্রাধিকার পেলেও এসব শেয়ারের মালিক কোম্পানির পরিচালনায় অংশ নিতে পারে না। গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের রূপালী টেক্সটাইলের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। আমরা উদ্দীপক থেকে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের জন্য যে উপাদানগুলো লাগবে সেগুলো আরেকবার দেখে নিই। এখানে বলা হয়েছে সাধারণ শেয়ারের এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 150 ও 100 টাকা। সুতরাং প্রথম অংশ সাধারণ শেয়ার,
প্রথম অঙ্ক 150, সাধারণ শেয়ারের বাজার মূল্য 150, শেয়ার মালিকদের 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করা হচ্ছে। অতীতে লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে 5% হারে। আমাদের এই তিনটি উপাদানই লাগবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার জন্য। গ নং প্রশ্নের উত্তরে যাচ্ছি। বছর শেষে লভ্যাংশের পরিমাণ D0 12 টাকা, শেয়ারের বর্তমান বাজার মূল্য P0 150 টাকা এবং লভ্যাংশ বৃদ্ধির হার G 5% বা 0.05। আমরা সরাসরি সূত্রে বসিয়ে নিচ্ছি। 12 × 1 যোগ 0.05 ভাগ 150 যোগ 0.05 গুণ 100। ঠিক আগের অঙ্কটার মতো আমরা ধাপে ধাপে প্রথমে ভাগের কাজগুলো করেছি, ব্র্যাকেটের কাজ করেছি, ভাগের কাজ করেছি, পরে যোগ এবং গুণের কাজ করেছি। এভাবে আমাদের সাধারণ শেয়ার মূলধনের ব্যয় এসেছে 13.4%। ঘ নং প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপক মিস্টার আলম তার বন্ধুর পরামর্শ অনুযায়ী 50 কোটি টাকা ঋণ গ্রহণ করলে গড় মূলধন ব্যয়ের উপর কী প্রভাব পড়বে বিশ্লেষণ করো। আচ্ছা, যদি ঋণ গ্রহণের ফলে কোম্পানির গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বা গড় মূলধন ব্যয় হ্রাস পায়, তাহলে ঋণ গ্রহণের প্রস্তাবটা লাভজনক হবে। আর যদি হ্রাস না পায়, তাহলে ঋণ গ্রহণের প্রস্তাব লাভজনক হবে না। এখন ঋণ গ্রহণের পরে লাভজনক হলো কিনা এটা আমাদের বুঝতে হলে আমাদের ঋণ গ্রহণের আগের WACC কত সেটাও জানতে হবে, পাশাপাশি ঋণ গ্রহণের পরে WACC কত হলো সেটাও জানতে হবে। সে কারণে আমাদের দুই ধরনের WACC নির্ণয় করে দেখতে হবে। প্রথমে আমরা কি করব, ঋণ গ্রহণের আগে গড় মূলধন ব্যয় বা WACC কত তা নির্ণয় করে দেখব। ঋণ গ্রহণের আগে কোম্পানির শুধুমাত্র সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার ছিল, সে কারণে কোম্পানির মোট মূলধন ছিল 100 কোটি এবং 50 কোটি, মোট 150 কোটি টাকা। এখন WACCর জন্য আমাদেরকে মূলধন ভার নির্ণয় করতে হবে। অগ্রাধিকার শেয়ারের ভার 150 কোটি। আমরা অগ্রাধিকার শেয়ারের 50 কোটিকে 150 কোটি দিয়ে ভাগ করে পাচ্ছি 0.33। একইভাবে সাধারণ শেয়ারের ভার WE সমান 100 কোটি ভাগ 150 কোটি সমান 0.67। এখন আমরা প্রতিটি মূলধন উৎসের ব্যয় নির্ণয় করব। এখানে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ দেয়া আছে 15% অগ্রাধিকার শেয়ার বা DP 15%। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য আছে 100 টাকা। সুতরাং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আগের মতোই DP ভাগ NSB গুণ 100। 15কে 100 দিয়ে ভাগ করে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় পাচ্ছি 15%। গ নং প্রশ্নে আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করে দেখেছিলাম যে 13.4%। এখানে আমরা গ নং প্রশ্ন থেকে সরাসরি উত্তরটা নিয়ে আসছি। সাধারণ শেয়ারের ব্যয় KE সমান 13.4%। এখন আমরা WACC সূত্রে বসিয়ে ঋণ গ্রহণের আগের ভার আরোপিত মূলধনের গড় ব্যয় কত তা নির্ণয় করে দেখছি। KP × WP প্লাস KE × WE 15 গুণ 0.33 যোগ 13.4 গুণ 0.67। আমাদের উত্তর আসছে 13.93%। অর্থাৎ ঋণ নেওয়ার আগে কোম্পানিতে গড় মূলধন ব্যয় ছিল 13.93%। এখন দেখব ঋণ গ্রহণের পরে কি হলো। ঋণ গ্রহণের পরে কোম্পানির মোট মূলধন বৃদ্ধি পেয়ে 200 কোটি টাকা হলো। এখন আবার নতুন করে প্রতিটি উৎসের ভার নির্ণয় করতে হবে, কারণ মোট মূলধনের পরিমাণটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমাদের ঋণ মূলধনের ভার হবে 50 কোটি টাকা ঋণ, তাকে 200 কোটি দিয়ে ভাগ করে ভার WD সমান 0.25। একইভাবে অগ্রাধিকার শেয়ারের 50 কোটিকে 200 কোটি দিয়ে ভাগ করে 0.25 এবং সাধারণ শেয়ারের ভার WE, সাধারণ শেয়ার 100 কোটি ছিল, তাকে 200 কোটি দিয়ে ভাগ করে আসছে 0.50। ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করে দেখতে হবে। ঋণের সুদের হার দেওয়া ছিল 13% এবং কর্পোরেট কর হার 40% বা 0.40। সূত্রে বসিয়ে আমরা পাচ্ছি 13 গুণ 1 বিয়োগ 0.40 বা 7.8%। আমরা তিনটি উৎসের ব্যয়ই নির্ণয় করে দেখেছি যে ঋণ মূলধন ব্যয় 7.8%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় 15% এবং সাধারণ শেয়ারের ব্যয় 13.4%।
আর তিনটি উৎসের ভারও আমরা নির্ণয় করে নিয়েছি। এখন আমরা গড় মূলধন ব্যয় বা WACCর সূত্রে বসিয়ে দেখছি। WD ইন্টু KD প্লাস WP ইন্টু KP প্লাস WE ইন্টু KE। সূত্রে সবগুলো মান বসিয়ে আমরা পাচ্ছি WACC সমান 12.4%। ঋণ গ্রহণের আগে অর্থাৎ বর্তমানে কোম্পানির গড় মূলধন ব্যয় 13.93%। যেখানে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে এই গড় মূলধন ব্যয়টা কমে 12.4% হচ্ছে। অর্থাৎ ঋণ গ্রহণ করার ফলে আমাদের কোম্পানির মোট মূলধন ব্যয় হ্রাস পাচ্ছে। তাই বলা যাচ্ছে যে ঋণ মূলধন গ্রহণ করার সিদ্ধান্তটি যুক্তিযুক্ত। কোম্পানি যদি ঋণ গ্রহণ করে তাহলে সে লাভবান হবে, সুতরাং সে তার বন্ধুর পরামর্শটা গ্রহণ করতেই পারে। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। সায়ান ট্রেডিং কোম্পানি বছর শেষে 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরবর্তী বছরগুলোতে তা 10% হারে বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করছে। কোম্পানির বর্তমানে শেয়ারের বাজার মূল্য 250 টাকা। প্রথম প্রশ্ন, কাম্য ঋণ নীতি কি? কোম্পানির মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে সে বিষয়ক সিদ্ধান্তকে আমরা কাম্য ঋণ নীতি বলি। স্টক লভ্যাংশ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে শেয়ার দ্বারা যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে স্টক লভ্যাংশ বা বোনাস লভ্যাংশ বলা হয়। কোম্পানি সবসময় যে নগদ লভ্যাংশ দেবে এমন নয়। অনেক সময় কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে বা নগদ লভ্যাংশের পাশাপাশি বর্তমান ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে আরও কিছু শেয়ার দিয়ে বা স্টক দিয়ে লভ্যাংশ দিয়ে থাকে। সেগুলোকে আমরা স্টক লভ্যাংশ বলি। এই ধরনের শেয়ার লভ্যাংশ ইস্যু করার ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। সায়ান ট্রেডিং কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো। এখানে সায়ান ট্রেডিং কোম্পানির মূলধনে শুধুমাত্র সাধারণ শেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি যে 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করা হয়েছিল এবং তা বৃদ্ধি পায় 10% হারে। শেয়ারের বাজার মূল্য আছে 250 টাকা। আমরা শুধুমাত্র সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের মাধ্যমেই কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করতে পারব। গ নং প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। লভ্যাংশের পরিমাণ D0 12, শেয়ারের বাজার মূল্য P0 250 এবং জি এর মান 10% বা 0.10। সুতরাং সাধারণ শেয়ার মূলধন ব্যয় সূত্র হচ্ছে D0 × 1 + G ভাগ P0 + G গুণ 100। আমরা এতক্ষণে দুইটি প্রশ্নের উত্তরে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করেছি। আশা করি তোমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়টা এখানে দেখলেই বুঝতে পারবে। তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, 12কে 1 + 0.10 দিয়ে গুণ করে আমরা 250 দিয়ে ভাগ করেছি। তারপর আমরা 0.10কে যোগ করে শেষে 100 দিয়ে গুণ করেছি এবং উত্তর পেয়েছি 15.28%। ঘ নং প্রশ্নে বলা হয়েছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে 15 টাকা হারে লভ্যাংশ দিলে কি কোম্পানির মূলধন ব্যয়ে কোনো পরিবর্তন হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমাদের উদ্দীপকে যে সমস্যাটা বলা ছিল যে তারা স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে শেয়ারের ব্যয় নির্ণয় করছে বা স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি ব্যবহার করছে। এখন ঘ নং প্রশ্নে বলা হচ্ছে যে এই পদ্ধতি যদি পরিবর্তন হয় অর্থাৎ শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি হয় এবং শেয়ারের লভ্যাংশের পরিমাণ 12 টাকা না হয়ে যদি 15 টাকা হয় তাহলে মূলধন ব্যয় কি পরিবর্তন হবে কিনা। অর্থাৎ আমাদের এখন ঘ নং প্রশ্নের উত্তরের জন্য পদ্ধতি পরিবর্তন করে এবং লভ্যাংশের পরিমাণ পরিবর্তন করে আবারও সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির মাধ্যমে আমরা এখন সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব। এই পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের জন্য আমাদের শুধুমাত্র দুটি উপাদানের প্রয়োজন হবে, লভ্যাংশের পরিমাণ এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য। এখানে লভ্যাংশের পরিমাণ 15 টাকা, শেয়ারের বর্তমান বাজার মূল্য আগের সংখ্যায় থাকবে 250 টাকা। সূত্রে বসিয়ে আমরা পাচ্ছি D1/P0 গুণ 100, 15/250 গুণ 100, 0.06 গুণ 100 বা 6%। আচ্ছা, আমরা গ নং প্রশ্নের উত্তরে দেখেছিলাম সাধারণ শেয়ারের ব্যয় ছিল 15.28%, যেখানে ঘ নং প্রশ্নে শুধুমাত্র পদ্ধতি পরিবর্তন করে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় এসেছে 6%, যা 15.28% থেকে অনেক কম।
অথচ এখানে আমাদের শেয়ারের লভ্যাংশের পরিমাণ বেশি। আগে লভ্যাংশ দেওয়া হচ্ছিল 12% 12 টাকা হারে, এখানে এই পদ্ধতিতে লভ্যাংশ 15 টাকা হারে দেওয়া হচ্ছে। তারপরেও শুধুমাত্র বৃদ্ধির হার না থাকার কারণে সাধারণ শেয়ার মূলধন ব্যয় হার কমে এসেছে। তাই বলা যাচ্ছে যে কোম্পানি যদি এই শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুযায়ী কাজ করে বা লভ্যাংশ দিয়ে থাকে, তাহলে একটু বেশিও যদি লভ্যাংশ দেওয়া লাগে তারপরেও কোম্পানি লাভবান হবে, কারণ এতে মোট মূলধন ব্যয় কম হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ক লিমিটেড এর মোট মূলধন 200 কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন 100 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 50 কোটি টাকা এবং ঋণকৃত মূলধন 50 কোটি টাকা। সাধারণ শেয়ার ব্যয় 15%, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় 12% এবং ঋণ মূলধন ব্যয় 10%। কর্পোরেট করের হার 40%। মূলধন ব্যয় কাকে বলে? এই অধ্যায়ের প্রথম টপিকই ছিল এটা, মূলধন ব্যয় কাকে বলে। তহবিল সরবরাহকারীদের প্রত্যাশিত আয় দেবার জন্য প্রতিষ্ঠানকে ন্যূনতম যে হারে আয় করতে হবে তাকে মূলধন ব্যয় বলা হয়। খ নং প্রশ্ন, স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি? ব্যাখ্যা করো। স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের অন্যতম একটা পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতি বছর শেয়ার মালিকদের লভ্যাংশ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। এই পদ্ধতির অনুমিত শর্ত হলো কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, তবে এই বৃদ্ধির হার প্রতি বছর একই থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে প্রতি বছর বাড়তে থাকবে। গ নং প্রশ্নে বলেছে কোম্পানির মূলধন ব্যয়ের অনুপাত নির্ণয় করো। ঠিক আমাদের 1 নং সমস্যার মতো করে আমরা মূলধন ব্যয়ের অনুপাত বা ভার নির্ণয় করব। এখানে আমাদের মোট মূলধন দেওয়া আছে 200 কোটি এবং প্রতিটি মূলধন উৎসের পরিমাণ দেওয়া আছে 100 কোটি, 50 কোটি, 50 কোটি। এগুলোর সাহায্যে আমরা খুব সহজেই কোম্পানির প্রতিটি উৎসের মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। দেখা যাচ্ছে সাধারণ শেয়ারের অনুপাত হচ্ছে WE সমান, সাধারণ শেয়ারের সংখ্যা ছিল 100 কোটি, তাকে 200 কোটি মোট মূলধন দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি সাধারণ শেয়ারের অনুপাত 0.5। একইভাবে অগ্রাধিকার শেয়ারের অনুপাত WP সমান 50 কোটি ভাগ 200 কোটি সমান 0.25 এবং ঋণ মূলধনের অনুপাত WD সমান 50 কোটি ভাগ 200 কোটি সমান 0.25। হয়ে গেল এটা আমাদের। ঘ নং প্রশ্নে বলছে কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো। এই সমস্যাটার গড় মূলধন ব্যয় নির্ণয় করা আমাদের তুলনামূলকভাবে সহজ হবে, কারণ আমরা উদ্দীপকে দেখছি যে এখানে সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেয়া আছে। সাধারণ শেয়ারের ব্যয় KE সমান 15% এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় KP সমান 12%। আমাদের এখানে শুধুমাত্র ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, কারণ এখানে কর্পোরেট করের হার আলাদা করে দেয়া আছে। প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নিচ্ছি। সাধারণ শেয়ার মূলধন ব্যয় 15%, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় 12%। এখন আমরা ঋণের সুদের হার 10% এবং কর্পোরেট কর হার যা দেওয়া আছে 40%, এ দুটোর সাহায্যে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করছি। কেডি সমান KI ইন্টু 1 মাইনাস টিসি, 10 গুণন 1 মাইনাস 0.40, উত্তর আসছে 6%, অর্থাৎ ঋণ মূলধন ব্যয় কেডি সমান 6%। এখন এই 3 ধরনের মূলধন ব্যয় আমাদের ওই গ নং প্রশ্নের উত্তর থেকে পাওয়া 3 ধরনের শেয়ারের অনুপাত বা ভারের সাহায্যে সহজেই আমরা গড় মূলধন ব্যয় বা ভার আরোপিত মূলধনের গড় ব্যয় নির্ণয় করে নিতে পারছি। WSCC সমান KE ইন্টু WE প্লাস KP ইন্টু WP প্লাস KD ইন্টু WD। মানগুলো বসিয়ে নিচ্ছি। 15 গুণ 0.5 যোগ 12 গুণ 0.25 যোগ 6 গুণ 0.25, উত্তর আসছে 7.5 যোগ 3 যোগ 1.5 সমান 12%, অর্থাৎ কোম্পানিটির গড় মূলধন ব্যয় 12%। আমরা আজকে অনেকগুলো সৃজনশীল সমাধান করেছি, বেশ অনেকটা সময় লেগেছে, ধৈর্য ধরে তোমরা দেখেছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টে বা ইনবক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধানগুলো আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।